জয়া দেবী শহরের ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিল, কিন্তু অত টাকা পয়সা নিয়ে সে কি করবে কিছুই বুঝতে পারতো না। সেই জন্য মাঝে মধ্যেই তার অদ্ভুত অদ্ভুত খেয়াল জাগতো। একদিন অনলাইনে একটা আর্টিকেল পড়তে গিয়ে সে দেখে সকালবেলা খালি পেটে অর্গানিক মধু দিয়ে গরম জল খেলে বডি অনেক স্লিম থাকে। যা দেখে জয়া দেবীরও খুবই শখ হয় সে বাড়িতেই মৌমাছি পুষে অর্গানিক মধু বানাবে। বৌমা, ও বৌমা, কোথায় গেলে? তাড়াতাড়ি একবার বাইরে এসো। এখনো কি পড়ে পড়ে ঘুমাচ্ছ নাকি? একটা দরকারে তোমাকে পাওয়া যায় না। শাশুড়ি মায়ের চিৎকার শুনে পারমিতা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে আসে। হ্যাঁ মা বলুন। আসলে কালকে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম তো, তাই আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। আপনি নিশ্চয়ই চা খাওয়ার জন্য আমাকে ডেকেছেন। দাঁড়ান, আমি এখনই চা করে নিয়ে আসছি। না না, তোমাকে চা আনতে হবে না। তুমি একটা কাজ করো, আমার জন্য বাজার থেকে বেশ ভালো কোয়ালিটির মৌমাছি নিয়ে এসো। আমি বাড়িতে একটা মৌমাছির চাক বানাবো, সেখান থেকে আমি মধু সংগ্রহ করে খাবো। বাড়িতে তৈরি করা অর্গানিক মধুর ব্যাপারই আলাদা। আপনি মধু খেতে চান সেটা বললেই হয়, বাজারে অর্গানিক মধু কিনতেও পাওয়া যায়। আমি আপনাকে অর্গানিক মধু এনে দেব, কিন্তু বাড়িতে মৌমাছি চাক করার তো কোনো মানেই হয় না। সারা বাড়িতে মৌমাছি ঘুরে বেড়াবে, সেখান থেকে মধু সংগ্রহ করাও কিন্তু খুব ঝামেলার ব্যাপার। তোমাকে যেটা বলেছি সেটা করো। আমি এবার থেকে ডায়েট করে স্লিম হব। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার বাড়ির বাগানে তৈরি হওয়া অর্গানিক মধু দিয়ে গরম জল খাবো, তাহলে আমি খুব তাড়াতাড়ি স্লিম হয়ে যাব। এই বলে জয়া দেবী মৌমাছি কেনার জন্য পারমিতাকে 50,000 টাকা দেয়। 50,000 টাকা পেয়ে পারমিতা খুবই অবাক হয়। সে ধারণাও করতে পারে না তার শাশুড়ি মা এরকম অদ্ভুত শখের পেছনে 50,000 টাকা ব্যয় করতে পারে। তবে সে চাইলেও শাশুড়ি মাকে কিছু বলতে পারে না। পারমিতা তখনই বাজার থেকে মৌমাছি কিনে নিয়ে আসে, যা দেখে জয়া দেবী ভীষণই খুশি হয়। সেদিনই বাড়িতে কয়েকজন লোক ডেকে জয়া দেবী মৌমাছির হাইভ তৈরি করে। পারমিতা তার শাশুড়ি মায়ের এরকম কাণ্ড কারখানা দেখে বড্ড অবাক হয়, কিন্তু সে শাশুড়ি মায়ের মুখের উপর কোনো কথা বলতে পারে না। 3-4 দিন বাদে, বৌমা, মৌমাছির চাক থেকে এবার আমার জন্য মধু সংগ্রহ করে নিয়ে এসো। আমি আজকেই মধু দিয়ে গরম জল খাবো। 3-4 দিন তো হয়েই গেল, অল্প একটু হলেও তো মধু পাওয়া যাবে। যাও, দেরি না করে মধু নিয়ে এসো। এই মরেছে, আমি যদি এখন মৌমাছির চাকে হাত ঢুকিয়ে মধু বার করতে যাই তাহলে নির্ঘাত মৌমাছিগুলো আমাকে কামড়ে দেবে। এদিকে শাশুড়ি মা আমাকে যখন মধু এনে দিতে বলছে তার মানে আমাকে আনতেই হবে। কি যে করি, আমি সাত সকালবেলা কিছুতেই মৌমাছির কামড় খেতে চাই না। পারমিতা বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করে একটা বুদ্ধি বার করে। সে তখনই তার স্বামী রূপমের কাছে চলে যায়। রূপম তখনও পর্যন্ত ঘুমিয়ে থাকে, কারণ সেদিন রবিবার হওয়ায় রূপম বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে। এই শুনছো, আমাদের বাড়ির পেছনে শাশুড়িমা মৌমাছির চাক তৈরি করেছে। যাও তো, একটু মধু নিয়ে এসো তো। সকাল সকাল খালি পেটে তোমার মা অর্গানিক মধু খাবে। তুমি তাড়াতাড়ি মধু নিয়ে এসো। আমি আর তুমি দুজনেও আজকে অর্গানিক মধু খাবো, তাহলে আমাদেরও ইমিউনিটি পাওয়ার বাড়বে। পারমিতা এভাবে রূপমকে ভুলভাল বুঝিয়ে মৌমাছির চাক থেকে মধু আনতে পাঠিয়ে দেয়। কিন্তু রূপম বেচারা যেই না মৌমাছির চাকের কাছে গিয়ে হাত বাড়ায়, তখনই 2-3টে মৌমাছি তাকে কামড়ে দেয়। মৌমাছির কামড় খেয়ে রূপমের হাত পুরো জ্বলতে থাকে। ওরে বাবারে, মরে গেলাম। উফ, হাত দুটো তো মনে হচ্ছে একেবারে অবশ হয়ে যাচ্ছে। মৌমাছি দুটো খুব ভালো করে হুল ফুটিয়ে দিয়েছে। ওমা, তুমি কোথায় গেলে? ওরে বাবারে। রূপমের চিৎকার চেঁচেমেচি শুনে জয়া দেবী এবং পারমিতা দুজনেই বাইরে বেরিয়ে আসে। ছেলের এরকম অবস্থা দেখে জয়া দেবীর খুবই খারাপ লাগে, আর সে তার বৌমার উপর রেগে যায়। কি ব্যাপার বৌমা, আমি না তোমাকে মধু আনতে বলেছিলাম? তুমি উল্টে আমার ছেলেকে মধু আনতে পাঠিয়েছিলে। তোমার জন্য আজকে আমার ছেলেকে কতগুলো মৌমাছি কামড়েছে। উফ মা, তোমারও বলিহারি বুদ্ধি। তোমার খেয়ে কাজ নেই? বাড়িতে মৌমাছির চাক বানিয়েছো? তোমার যদি এতই মধু খেতে ইচ্ছে করে তাহলে বাজার থেকে মধু আনলেই তো পারো। বাড়িতে তৈরির মৌমাছির মধু খেতে হবে, তার কি কোনো মানে আছে? এভাবে রূপম তার মাকে কথা শোনাতে থাকে, কিন্তু এমন সময় বেশ কয়েকজন প্রতিবেশীও সেখানে ঝগড়া করতে চলে আসে। দেখ জয়া, তোর এই অদ্ভুত অদ্ভুত শখের জন্য আমরা কিন্তু আগেও অনেক ভুগেছি। তুই আবার বাড়িতে এখন মৌমাছি পুষেছিস, সেই মৌমাছিগুলো আমাদের দিকে ইচ্ছা করে লেলিয়ে দিয়েছিস। তোর সাহস তো কম নয়। আমার বাড়ি, আমার টাকা, আমার মৌমাছি। আমি কি করব না করব সেটা কি তোর কাছ থেকে শুনতে হবে?
এতদিন পর্যন্ত আমার ছেলে চাকরি পায়নি বলে আমি তোকে কিছু বলতে পারিনি, কিন্তু তুই ভুলে যাচ্ছিস এখন আমার ছেলে পুলিশ অফিসার হয়ে গেছে। প্রতিবেশীর মুখে এমন কথা শুনে জয়া দেবী ভয় পেয়ে যায়, তাই তার বাড়িতে তৈরি করা মৌমাছির মধু খাওয়ার শখ একেবারে মিটে যায়। দেখতে দেখতে এভাবে কয়েকদিন কাটে। এরই মধ্যে পারমিতার জন্মদিন এসে উপস্থিত হয়। পারমিতার জন্মদিনের পার্টিতে উপস্থিত অতিথিরা তাকে অনেক কিছু উপহার দিলেও তার শাশুড়ি মা তাকে এখনো পর্যন্ত কিছু উপহার দেয় না। নিশ্চয়ই শাশুড়ি মা আমার জন্য বড় কিছু প্ল্যান করে রেখেছে, কিন্তু আমি তো ওনার একমাত্র বৌমা, এতক্ষণে তো গিফট দিয়ে দেওয়ার কথা ছিল। সবার সামনে অ্যাটলিস্ট গোল্ড বা ডায়মন্ডের কিছু দিতেই পারতো, কিন্তু আমার শাশুড়ি মা তো গিফট নিয়ে কোনো কথাই বলছে না। এমন সময় জয়া দেবী বলে ওঠে, বৌমা আমি ঠিক করেছি তোমাকে পার্টি শেষ হয়ে যাওয়ার পর একটা জায়গায় নিয়ে যাব, ওখানে তোমার জন্য সারপ্রাইজ আছে। পার্টি শেষ হয়ে গেলে আমার গিফটটা আমি লাস্টেই দেব। এমন কথা শুনে পারমিতা খুবই খুশি হয়, আর সেই গিফটের লোভে পড়ে তাড়াতাড়ি অতিথিদের খাইয়ে দাইয়ে বিদায় করে দেয়। বাড়ি থেকে লোকজন চলে যাওয়া মাত্রই জয়া দেবী পারমিতাকে গাড়ি করে নিয়ে বেরিয়ে যায়, কিন্তু সেই গাড়ি গিয়ে দাঁড়ায় এক চিড়িয়াখানার সামনে, যা দেখে পারমিতা ভীষণই অবাক হয়। আমি একটা বাঘের বাচ্চার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, আমার বাঘের বাচ্চাটা কি রেডি হয়েছে? ওকে তাড়াতাড়ি নিয়ে আসার ব্যবস্থা করুন। আর আমি 1 লক্ষ টাকা অনলাইনে অ্যাডভান্স করে দিয়েছিলাম, এবার বাকি কত টাকা লাগবে বলুন। শাশুড়ি মায়ের কথা শুনে পারমিতা পুরো থ হয়ে যায়, কারণ সে স্বপ্নেও ভাবতে পারি না তার শাশুড়ি মায়ের মনে এরকম অদ্ভুত শখ জাগতে পারি। মৌমাছি পর্যন্ত ব্যাপারটা ঠিক ছিল, কিন্তু বাঘ পোষার ব্যাপারটা পারমিতা কিছুতেই মেনে নিতে পারি না। আরে দাঁড়ান, আপনি কি করছেন মা? এরকম বেআইনি ভাবে বাঘের বাচ্চা নিয়ে বাড়িতে যাচ্ছেন? আপনি জানেন যদি কেউ জানতে পারে তাহলে আপনার নামে কেস করে দেবে, আমরা সবাই তো তখন জেলে থাকবো। এভাবে বাড়িতে বাঘ পোষা যায় না। শোনো বৌমা, এই জগতে টাকা থাকলে সবই হয়। আমার কাছে টাকা আছে আর আমি বাঘের বাচ্চা পুষতে চাইছি, তাই আমি পুষতেই পারি। পারমিতা অনেকবার বারণ করলেও জয়া দেবী কোনো কথাই শুনতে চায় না। অন্যদিকে চিড়িয়াখানার লোকজন 5 লক্ষ টাকার লোভে পড়ে একটি ছোট বাঘের বাচ্চা জয়া দেবীকে বিক্রি করে দেয়। জয়া দেবী সেই বাঘের বাচ্চা নিয়ে সোজা গাড়িতে উঠে পড়ে, কিন্তু গাড়ির ড্রাইভার যা দেখে খুবই ভয় পেয়ে যায়। এই যে আপনারা বাঘ নিয়ে গাড়িতে উঠছেন, আপনাদের সাহস তো কম নয়। দেখুন ম্যাডাম, এই বাঘ আমি কিছুতেই গাড়িতে উঠাতে পারবো না। যদি কোনোভাবে পুলিশ দেখতে পাই তাহলে আপনাদের সঙ্গে আমারও জেল হবে, বুঝেছেন? এই থামো তো, দরকার পড়লে তোমাকে আমি 20 মিনিট ড্রাইভিং করার জন্য 20,000 টাকা দেব, কিন্তু তোমাকে আমার বাঘটাকে গাড়িতে করে নিয়ে যেতেই হবে। আমার শখ হয়েছে আমি মেটাবো না, যত সব নাটক। এমন কথা শুনে ড্রাইভারের কিছু করার থাকে না, সেও টাকার লোভে পড়ে গাড়ি চালাতে শুরু করে। কিন্তু কিছুটা দূর যেতে না যেতেই পুলিশের গাড়ি জয়া দেবীর গাড়িটাকে আটকায়। পুলিশ ড্রাইভারের লাইসেন্স চেক করতে গিয়ে গাড়ির মধ্যে বাঘের বাচ্চা দেখতে পায়, যা দেখে পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করে ব্যাপারটা জানিয়ে দেয়। এই যে আপনাদের বাড়িটা ঠিক কোথায় বলুন তো, আমি এক্ষুনি আপনাদের সবাইকে জেলে ঢোকাবো। আপনাদের বাড়িতে নিশ্চয়ই আরো অন্যান্য প্রাণী বেআইনি ভাবে রাখা আছে। আপনাদের শুধুমাত্র বাড়িটা নয়, যত প্রপার্টি সব সিজ করে নেওয়া হবে, বুঝেছেন? এমন কথা শুনে পারমিতা এবং তার শাশুড়ি মা খুবই ভয় পেয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ অফিসার তাদের দুজনকে জেলে নিয়ে যায়। তাদের খোঁজ খবর নেওয়ার পর পুলিশ অফিসার যখন জানতে পারে জয়া দেবী শহরের অত্যন্ত বড়লোক মহিলা, তাই তারা জয়া দেবীর উপর আরো বেশি সন্দেহ করতে শুরু করে। আপনাকে আমার আর কিছু বলার নেই। আপনি নাকি বললেন আমাকে বার্থডের জন্য কোথাও ঘুরতে নিয়ে যাবেন, সারপ্রাইজ দেবেন, শেষে কিনা আপনি আমাকে জেলে নিয়ে এলেন। আপনার কি এখনো অদ্ভুত শখ মিটেনি? এবার দয়া করে বলবেন না জেলে আসাটাও আপনার শখের মধ্যে একটা ছিল। ঠিক বলেছো বৌমা, এখন তো আমার ইচ্ছা করছে আমি জেল থেকে এই পুলিশগুলোকে ধোকা দিয়ে পালিয়ে যাই। দারুণ একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার হবে। কিন্তু দাঁড়াও, আমরা এখনই দুজনেই জেল থেকে পালাবো। শাশুড়ি মায়ের কথা শুনে পারমিতা আবার ভয় পেয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে জয়াদেবী ভাবতে থাকে তারা কিভাবে জেল থেকে পালাবে। হঠাৎই জয়াদেবী খেয়াল করে পুলিশ অফিসার নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত আছে, এমনকি পুলিশ অফিসারগুলো বাইরের তালাটাও ঠিক মতো লাগাতে পারেনি। সেই ফাঁকে জয়াদেবী তার বৌমাকে নিয়ে পুলিশ স্টেশন থেকে পালিয়ে যায়। পুলিশ স্টেশন থেকে বেরোনো মাত্রই জয়াদেবী তার চেনা পরিচিত লয়ারকে ফোন করে। আর যেহেতু জয়াদেবী অনেক বড়লোক ছিল, তাই তার অনেক চেনা জানা সম্পর্ক ছিল। সে অনেক টাকা দিয়ে লয়ারের মাধ্যমে তার পুরো কেসটাই ক্লোজ করে দেয়। তাই পুলিশ আর কখনো তাদের খোঁজার চেষ্টা করে না।
এভাবে সময়ের সাথে সাথে জয়াদেবীর অদ্ভুত অদ্ভুত শখের পরিমাণও বাড়তে থাকে। একদিন জয়াদেবী সোশ্যাল মিডিয়া ঘাঁটতে গিয়ে লক্ষ্য করে আজকাল অনেক সেলিব্রিটিরা সাপের মতো ডিজাইনার গোল্ড কিংবা ডায়মন্ডের জুয়েলারি ব্যবহার করছে। বাহ, আজকাল সেলিব্রিটিরা কি সুন্দর গোল্ড আর ডায়মন্ডের জুয়েলারি পরছে, তাও আবার পুরো সাপের মতো দেখতে। আমার তো আসল সাপ দিয়েই গহনা বানাতে ইচ্ছে করছে। বেশ রঙিন রঙিন আসল সাপ যদি আমি গায়ে পরতে পারতাম তাহলে বেশ মজা লাগতো। আমি আজকেই সাপ কিনে আনবো। জয়াদেবী সেদিন পারমিতাকে নিজের সঙ্গে নিয়ে যেতে চাইলেও পারমিতার কিছুতেই তার শাশুড়ি মায়ের সঙ্গে যেতে চায় না। অবশেষে জয়াদেবী নিজেই রঙিন সাপ কিনতে চলে যায়। কিন্তু বাড়ি এসে জয়াদেবী যেই না সেই ছোট সাপগুলো ধরতে যায় তখনই তার হাতে সাপ কামড়ে দেয়। জয়াদেবী একেবারে চিৎকার করে ওঠে। পারমিতা এবং রূপম তার এরকম অবস্থা দেখে তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখানে জয়াদেবীকে 40টা ইনজেকশন দেওয়া হয়। আপনার মতো মূর্খ মহিলা আমি দুটো দেখিনি। লোকে সাপ দেখলে ভয়ে পালায়, আর আপনি আবার সাপের কাছে গেছেন তার কামড় খেতে। শুধু টাকা থাকলেই হয় না, বুঝলেন? একটু মাথাটাও খাটাতে হয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি। অতগুলো সাপের কামড় খেলাম, তারপর আবার এতগুলো ইনজেকশন নিয়ে শরীরের সমস্ত জায়গা ব্যথা হয়ে গেল। আমি আর কখনো এরকম অদ্ভুত শখের কথা ভাববো না। তুমি ঠিকই বলতে বৌমা, আজকে আমার শিক্ষা হয়ে গেল। এভাবেই জীবনের মতো জয়াদেবীর শিক্ষা হয়ে যায়। সে আর কখনো অদ্ভুত শখের কথা ভাবতেও পারে না। অপরাজিতা দেবী তার 5 ছেলে এবং বৌমার সঙ্গে বাস করত। তাদের বাড়িতে এমনিতেই সব জিনিস ঠিকঠাক থাকলেও কেবল একটা জিনিস নিয়ে তাদের বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই থাকতো। অপরাজিতা দেবীর 5 বৌমায় টিভি পাগল ছিল। তাও আবার সবার আলাদা আলাদা টিভি চ্যানেল পছন্দ ছিল। এমনই একদিন, আজকে আমার ফেভারিট সিরিয়ালের খুব ভালো মজাদার এপিসোড আসবে। আজকে বৌমা শাশুড়ি মাকে ছাদ থেকে ঠেলে ফেলে দেবে। আজকে তো সিরিয়ালটা দেখতেই হবে। দিদি, আমাকে দাও টিভির রিমোট। তোমার রোজ রোজ সিরিয়াল দেখে হয় না নাকি? একই জিনিস সবসময় দেখতে তোমার বিরক্ত লাগে না? আমি ক্রিকেট ম্যাচ দেখবো। আজকের খেলাটা দারুণ হবে। আমি তো নিউজিল্যান্ডকে সাপোর্ট করব। তোমরা দুজন চুপ করো। এখন একটা সিঙ্গিং রিয়েলিটি শো এর ফাইনাল আছে। কে উইনার হবে জানতেই হবে। চলো না, সবাই মিলে এটাই দেখি। দূর বাবা, তোমরা যেমন বোরিং তোমাদের টিভি শো গুলো তেমনই বোরিং। আমার কথা শোনো, এসব ম্যাচ রিয়েলিটি শো সিরিয়াল বাদ দাও আর সবাই মিলে কমেডি ভিডিও দেখি। চলো, বেশ হাসি মজা হবে। তোমরা সবাই আস্তে কথা বলো। শাশুড়ি মা চলে এলে কাউকে টিভি দেখতে দেবে না কিন্তু। শোনো, আমরা বরং একটা লটারি করি যেখানে সবার পছন্দের চ্যানেল লেখা থাকবে। কেউ একজন যে কোনো একটা কাগজ তুলবে, যে চ্যানেল আসবে আমরা সেটাই দেখব। এই চিটিংবাজ, আমরা তোর কথায় আর বিশ্বাস করব না। তুই এর আগের বারের মতোই নিশ্চয়ই সব কটা কাগজে তোর পছন্দের কার্টুন চ্যানেলের নাম লিখে রাখবি। তুই যেমন কার্টুনের মতো দেখতে, তাই তোর পছন্দ কার্টুন। তারা টিভি দেখা নিয়ে তর্ক বিতর্ক করছিল। ঠিক সেই সময় সেখানে তাদের শাশুড়ি মা চলে আসে। সে কিছু না বলেই আগে টিভিটা বন্ধ করে দেয়। সবাই অবাক হয়ে যায়। এই মাছের বাজার বন্ধ করো। তখন থেকে কিচির মিচির করেই চলেছো তোমরা। কেউ টিভি দেখবে না আজকে। যাও, সবাই নিজের নিজের কাজ করো। এখন আমি টিভি দেখবো। কেন? কোন চ্যানেল দেখবেন মা? আপনি নিশ্চয়ই সিরিয়াল দেখবেন, তাই তো? না, একদমই না। আমি যে চ্যানেল দেখবো সেটা তোমাদের কারোরই পছন্দ হবে না। আমি নিউজ দেখবো। তোমাদের দেখার ইচ্ছে হলে দেখতে পারো। টিভিতে নিউজ চলছে দেখে 5 বৌমা এক এক করে সেখান থেকে চলে যায়। তারা সব সময় আলাদা আলাদা চ্যানেল দেখার জন্য ঝামেলা করে ঠিকই, কিন্তু একদিন টিভিতে একটা সবার পছন্দের সিনেমা দিচ্ছিল। তাই 5 বৌমা মিলে মন দিয়ে সিনেমা দেখছিল। বাড়িতে শান্তিময় পরিস্থিতি দেখে মেঘনা দেবী খুব অবাক হয়। কি ব্যাপার, আজকে কারো সারা শব্দ পাওয়া যাচ্ছে না? রোজ তো টিভি দেখা নিয়ে ঝামেলা করে। বাড়িতে নেই নাকি কেউ? যাক, না থাকাই ভালো। কিছুক্ষণ অন্তত শান্তিতে থাকতে পারবো আমি। কিসের একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে না? মেঘনা দেবী এদিক ওদিক দেখার পর রান্নাঘরে আসে। সে দেখে যে ওভেনের উপর 2টো কড়াইতে তরকারি চাপানো আছে, আর 2টো তরকারি পুরো ছাই হয়ে গেছে। এই দেখে সে খুব রেগে যায়। এই যে সবাই কোথায়? হ্যাঁ, বড় বৌমা, মেজো বৌমা, কই তোমরা? ও, সবাই টিভির ঘরে বসে আছো। এই যে, কি বলছি আমি? উফ মা, একটু চুপ করুন না, অনেক ভালো সিনেমা চলছে। ওর চেয়ে ভালো সিনেমা এখন আমাদের বাড়িতে চলবে।
আর সিনেমার ডিরেক্টর হব আমি। বন্ধ করো টিভি। কি হয়েছে বলুন তো আপনার? রোজ বলেন শান্ত হয়ে সবাই মিলে টিভি দেখতে, আজকে আমরা তাই করছি, আপনার তাতেও অসুবিধা হচ্ছে? হ্যাঁ হচ্ছে। তোমরা রান্না করতে করতে টিভি দেখতে বসে পড়েছো সবকটা, টিভির মধ্যে ঢুকে গেছো, আর ওদিকে তরকারিগুলো পুড়ে তো ছাই হয়ে গেছে। এ বাবা, এই জবা, আমি না তোকে গ্যাসটা বন্ধ করে দিয়ে আসতে বলেছিলাম, তুই যাসনি কেন? আমি তো কবিতাকে বলেছিলাম, ও চাইনি, তাতে আমার কি দোষ বলো তো? আমি তো যেতাম এই সিনটা দেখার পর, কত ভালো সিন হচ্ছিল, এটা ছেড়ে কি যাওয়া যায় নাকি? আচ্ছা তাই, ঠিক আছে, আজকে মন দিয়ে 5 জনে ভালো ভালো সিন দেখে পেট ভরিয়ে নাও। আজকে আর রান্না বান্না কিছু হবে না, সবাই না খেয়েই থাকবে। মা, সত্যি বলছেন? টিভি দেখে পেট ভরাতে হবে? তাহলে আজকে আমরা সারা রাত টিভি দেখব। এই না, একদম না, রাত্রিবেলা নয়, দিনের বেলাতে তোমাদের টিভি নিয়ে ঝামেলা নিয়ে পাড়ার লোকেরা নালিশ জানাতে আসে, রাত্রিবেলাও শুরু করলে সারা গ্রামবাসীর ঘুম আজ ডগে উঠে যাবে। এভাবেই সময় কাটছিল। একদিন ভোরবেলা হঠাৎ চেঁচামেচির আওয়াজ শুনে মেঘনা দেবীর ঘুম ভেঙে যায়। এত সকালবেলা আবার কার কি হলো? এত চেঁচামেচি কিসের? কোনো অঘটন হলো নাকি? দেখি তো গিয়ে। মেঘনা দেবী হল রুমে এসে দেখে যে তার বড় বৌমা নূপুর এবং মেজ বৌমা জবা টিভির রিমোট নিয়ে ঝামেলা করছে। নাও, আজকে আবার ভোরবেলা থেকে এটা শুরু হয়ে গেছে। আর এই সকালে উঠে মানুষ উপরওয়ালার নাম করে, আর তোমরা এই রিমোটের পেছনে পড়েছো। মা দেখুন না, প্রত্যেকদিন এরা 4 জন রিমোট দখল করে নেয়, আমাকে রিমোট দেয় না, এদের ইচ্ছে মতো শো দেখতে হয়। তাই আমি আজকে ভোরবেলা উঠেছিলাম রিমোট নেব বলে, আর এসে দেখি যে জবা বসে বসে টিভি দেখছে। সে কি, ভোরবেলা টিভি দেখছিলে তুমি? ঘুমাওনি কেন? না মা, আসলে আমার ঘুম আসছিল না বলে আমি টিভি দেখছিলাম, সাউন্ড আস্তে করেই রেখেছিলাম যাতে কেউ বুঝতে না পারে। আমার হাতে রিমোট ছিল আর দিদি এসে কেড়ে নিচ্ছিল। হ্যাঁ তো কি করব, কালকে সন্ধ্যা থেকে রিমোট তোর কাছে ছিল, আজকেও কি তোর কাছেই থাকবে নাকি? দে রিমোটটা, দে আমাকে, দে বলছি। এই চুপ করো তোমরা, দোহাই তোমাদের গো বাবা, দাও রিমোটটা, দাও দেখি, আমার কাছে দাও, এটা আজকে আমার কাছেই জমা থাকবে। যাও এবার, যা ইচ্ছে করো। মা, একবার রিমোটটা দেবেন প্লিজ, 1 সেকেন্ডের জন্য। কেন, কি করবে? নাও ধরো। হ্যাঁ এই তো, এই নিন মা, নিয়ে যান রিমোট। আমার পছন্দের সিরিয়ালের চ্যানেলে দিয়ে রাখলাম, আজকে সারাদিনের জন্য টিভি আমার, কেউ চেঞ্জ করতে পারবে না। আচ্ছা এই ব্যাপার, আমিও কম নই। এই নাও নিউজ চ্যানেল, 5 বউ মিলে সারাদিন এবার দেশ বিদেশের খবর দেখো। মেঘনা দেবী চ্যানেল পাল্টে দিয়ে চলে যায়। 5 বৌমা টিভির রিমোট নেওয়ার জন্য তাদের শাশুড়ি মায়ের অনেক সেবা যত্ন করতে থাকে, কিন্তু তবুও মেঘনা দেবী তার বৌমাদের রিমোট দেয় না। পরের দিন সে দেখে যে তার আলমারি থেকে রিমোট গায়েব হয়ে গেছে। 5 বৌমার মধ্যে কেউ একজন রিমোট চুরি করে নিয়েছে, এটা সে ভালোভাবেই বুঝতে পারে। মেঘনা দেবী তার বৌমাদের এই স্বভাবের জন্য বিরক্ত হয়ে উঠেছিল। একদিন সে খুব বেশি রেগে যায় এবং ইচ্ছা করেই তাদের টিভিটা খারাপ করে দেয়। সে তার 5 ছেলেদের এই ব্যাপারে আগে থেকে জানিয়ে রেখেছিল। যা, টিভি চলছে না তো, এবার কি হবে রে? আমরা টিভি কি করে দেখবো এবার? তুমি এখন দেখছো? আমরা তো কখন থেকে টেনশনে আছি। টিভি মেকানিককে ডেকেছিলাম, টিভি ঠিক করাতে 5000 টাকা লাগবে বললো। শাশুড়ি মায়ের কাছে চাইলাম, দিল না। টিভি মেকানিক বলল টাকা জোগাড় করে ফোন করতে, তখন আসবে। 5000 টাকা লাগবে? আমরা তো সবাই টিভি দেখি, তাই টিভি সারানোর দায়িত্ব আমাদের সবার। সবাই 1000 করে টাকা দিয়ে হয়ে যাবে। সবাই নিজের নিজের বরের কাছে টাকা চায়, কিন্তু কেউ একটা টাকাও দেয় না। 5 বৌমা খুব চিন্তায় পড়ে। তারা ভেবেচিন্তে একটা প্ল্যান বের করে। 5 বৌমা মিলে কোনো উপায় না পেয়ে পাশের বাড়িতে টিভি দেখতে যায়। কি করছেন কাকিমা? কেন, কি করছি দেখতে পাচ্ছ না? জামা কাপড় পরিষ্কার করছি। কি ব্যাপার, আজকে 5 বউ একসঙ্গে আমার বাড়িতে কি মনে করে? কাকিমা, আমাদের বাড়ির টিভিটা না খারাপ হয়ে গেছে, আমরা টিভি দেখতে পারছি না জানেন, আমাদের একদম ভালো লাগছে না। আমাদের একটু টিভি দেখতে দাও না। দেখবে দেখো, কিন্তু শোনো আগে আমার কথা। আরে শোনো কি বলছি, যা, পুরো কথা না শুনেই তো চলে গেল। 5 বৌমা প্রতিবেশীদের বাড়িতে টিভি দেখা শুরু করে। কিছুক্ষণ পরই তাদের মধ্যে রিমোট নিয়ে ঝামেলা শুরু হয়ে যায়। এই কি হচ্ছেটা কি এখানে? এটা কি তোমাদের নিজের বাড়ি পেয়েছো? বেয়াদব মেয়ে এক একটা, যাও বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। বুলটি কাকিমা 5 জনকেই বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
এভাবে হবে না রে, যেভাবেই হোক টিভিটা তো ঠিক করতেই হবে। এই এক কাজ করলে হয় না? কি কাজ বলো দেখি? বুঝেছি দিদি, তুমি মায়ের আলমারি থেকে টাকা চুরি করে টিভি ঠিক করবে, তাই তো? আরে না রে, সেই চেষ্টা তো আমি আর তিতলি আগেই করে ফেলেছি। মা এমন জায়গায় আলমারির চাবি লুকিয়ে রেখেছে, উপরওয়ালাই জানে সেটা। আমরা তো খুঁজেই পেলাম না। একটা কথা বলি শোন, চল আমরা বাড়ির কিছু জিনিসপত্র বিক্রি করে দিই। হ্যাঁ ঠিক বলেছো দিদি, 5,000 টাকা পাওয়া যাবে এরকম জিনিস নিতে হবে। আইডিয়া, রান্নাঘর থেকে ওভেনটা নিয়ে যাই চলো। 5,000 টাকা সহজেই পেয়ে যাব। এমনিও তো ওভেন ইউজ করা হয় না আমাদের, যেটার ইউজ হয় সেটা তো খারাপ হয়ে পড়ে আছে। হ্যাঁ তবে তাই করা হোক, চল চল। এই দাঁড়াও, তোমরা কোথাও যাবে না। তোমরা টিভি ঠিক করার জন্য বাড়ির জিনিস চুরি করে বিক্রি করতে যাচ্ছিলে? ছি ছি ছি। এই নাও ধরো টাকা, আর টিভি ঠিক করে নাও। করতে গেলাম এক আর হয়ে গেল আর এক, ধুর। বেশ কয়েকদিন কেটে যায়। 5 বউয়ের টিভি দেখা এক নেশায় পরিণত হয়েছিল। সংসারের কাজকর্ম ফেলে রেখে তারা শুধুই টিভি দেখত। একদিন মেঘনা দেবীর ব্লাড প্রেশারের ওষুধ শেষ হয়ে যাওয়ায় সে তার 5 বৌমাকেই বারে বারে ওষুধ এনে দিতে বলে। আরে মা দাঁড়ান না, আজকের মহা এপিসোডটা দেখে এনে দেবো বলছি তো, ওষুধ আনতে সময় লাগবে। এখনই 20 মিনিট পরে শুরু হবে। হ্যাঁ, কানের কাছে বারবার এসে জ্বালাতন করবেন না তো, মাত্র 2 ঘন্টার এপিসোড হবে, আগেই বলে দিলাম। মেঘনা দেবী মন খারাপ করে বাড়ি চলে যায়। তার শরীর খুব খারাপ লাগে, সে অসুস্থতার জন্য অস্থির হয়ে পড়ে। তখন সেখানে তার ছেলেরা আসে। তাকে এমন অবস্থায় দেখে তাদের মাকে তারা হসপিটালে নিয়ে যায়। ডাক্তার জানায় যে সময় মতো ওষুধ না খাওয়ার ফলে তার বিপি অনেক বেশি বেড়ে গেছে, যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে। 5 ছেলে বাড়ি এসে তাদের বউদেরকে খুব বকাবকি করে। তোমরা এক কাজ করো, টিভিটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও। টিভি ছাড়া তো কিছুই বোঝো না তোমরা। আমাদের ক্ষমা করে দাও তোমরা, আমরা আর এমন করব না গো। আমরা মায়ের অনেক খেয়াল রাখবো, কাজের সময় কাজ করব, আমাদের তাড়িয়ে দিও না। মেঘনা দেবী 5 বৌমাকে ক্ষমা করে দেওয়ার জন্য বললে 5 ছেলেও তাদের একটা সুযোগ দেয়। সেদিন থেকে তারা তাদের শাশুড়ি মায়ের সব কথা শোনে। ফ্রি টাইমে কোনো কাজ না থাকলেই তারা টিভি দেখে, কিন্তু রিমোট নিয়ে কেউ আর কখনোই ঝগড়া করে না।